প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে 2 চুক্তি ও 13 সমঝোতা। পরিবেশ সহায়ক হলেই ভারত সফর। আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামাত আমিরের। গণতন্ত্রে বিরোধী দলের বিশ্বাস নেই, অভিযোগ ফখরুলের। ওদেরকে রাইখে কথা বলবো না, এক পাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। চাঁপাইনবাবগঞ্জে 20 জন পুশিং চেষ্টা রুখল বিজিবি। সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। বেনজিরকে ফেরানোর নথি দুবাইয়ে আওয়ামী লীগ নৈরাজ্য করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। মোহাম্মদপুরের সন্ত্রাস নির্মূল শীঘ্রই। শীর্ষ সন্ত্রাসী পলাশ হত্যা ইন্টারনেট ব্যবসার বিরুদ্ধে। পরিকল্পনাকারী জিসান দাবি স্বজনদের। মামলা পাঠানো হয়েছে ডিবিতে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে থালা চামচ নিয়ে ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা। দ্রুত সরে যাওয়ার নির্দেশ পুলিশের। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে মুক্ত বাণিজ্য ও শ্রম বাজার। এছাড়া চীনে শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে 26 জুন। সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় তিনি আরও জানান, সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সই হবে। সরকার গঠনের পর থেকে কূটনৈতিক মহলে আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। দিল্লি নাকি বেইজিং, কোন সমীকরণে এগুবে ঢাকা? তবে সেই বিতর্কে না জড়িয়ে প্রথম সফরে তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার 2 দিনের সফরে কুয়ালালামপুরে 27 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আলোচনায় মুক্ত বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাবে আসিয়ানে অন্তর্ভুক্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন। 22 জুন পত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। 22 জুন সন্ধ্যাতেই মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। সফরে অভিন্ন নদীর ইস্যুতে হবে সবিস্তার আলোচনা। তিস্তা মহাপ্রকল্প পাবে বাড়তি গুরুত্ব। বাজেট সহায়তা নিয়ে সরাসরি কোনো আলোচনায় যাবে না ঢাকা। তবে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চীনের বেসরকারি খাতের দিকে নজর রাখবে বাংলাদেশ। 2 চুক্তি আর 13 সমঝোতা স্বাক্ষর সহ মোট 17টি ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করবে ঢাকা বেইজিং। চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরও বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে আরও কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো দুর্বসে প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের সবশেষ তথ্য কিছুক্ষণ আগে কুয়ালালামপুর থেকে জানিয়েছেন সহকর্মী জাকিরিয়া আহমেদ। চলুন জেনে নিই। আমরা এই মুহূর্তে রয়েছি কুয়ালালামপুরে। প্রথম সফর হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়া আসবেন। আগামীকাল বাংলাদেশ সময় দুপুরের পরে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং রাত 8টার সময় তিনি মালয়েশিয়াতে আসবেন। তার আগমন ঘিরে বাংলাদেশিদের মধ্যে যেরকম উত্তেজনা কিংবা এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে, ঠিক তেমনি মালয়েশিয়াতে যারা বাংলাদেশি রয়েছেন, প্রবাসীরা রয়েছেন, তাদের ভিতরে কিন্তু অনেক বড় প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে যে শ্রম বাজার সেটি বন্ধ রয়েছে। 1978 সালে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে যে শ্রম বাজার তিনি শুরু করেছিলেন সেটি এখন পর্যন্ত 5 বারের মতো বন্ধ হয়েছে। ঠিক সেই জায়গায় যে সংকট তৈরি হয়েছে সেই সংকট যাতে সমাধান হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতিকে যেন পুনরুজ্জীবিত তিনি করতে পারেন, সবকিছু মিলে তার এই প্রথম সফর ঘিরে যেরকম আগ্রহ রয়েছে ঠিক তেমনি প্রত্যাশাও তৈরি হয়েছে। মালয়েশিয়াতে যে অবৈধ প্রবাসীরা আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই দেশের সরকারের সাথে যে আলাপ আলোচনা করবে যাতে প্রবাসীরা যাতে বৈধকরণটা পায়। যারা বাংলাদেশি শ্রমিকরা আছে বা বাংলাদেশিরা আছেন তাদেরকে যেন বৈধ কিভাবে করা যায় এই কাজটা যেন উনি একটু জোর দিয়ে সরকারের কাছে অনুরোধ রাখেন। পাওয়া না পাওয়ার এই সমীকরণগুলো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর এই সফরে একটি আলোর দিশা খুঁজে পাবে এবং তার এই সফরকে সত্যিকার অর্থেই একটি আলোর দিশারি হিসেবেই তারা মনে করছেন এবং এই সফরের মধ্যে দুদেশের যে সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, শ্রম বাজার নিয়ে যে সংকট রয়েছে সেই সবগুলো দূরীভূত হবে এমন মনে করছেন এখানে যারা প্রবাসীরা রয়েছেন। কারো ওপর নির্ভর করে নয়, জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে পরিচালিত হবে দেশের পররাষ্ট্রনীতি, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি এ সময় আরও জানান, সহায়ক পরিবেশে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী বলেছেন, জাপানের সহযোগিতায় শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল 16 ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করতে চায় ঢাকা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বিষয় ছাপিয়ে উঠে আসে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ, আসে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান। আমি এখানে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র পরের রাউন্ডে উঠেছে, তাই বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের বাকি পথ চলায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাই। এমন মন্তব্যকে কূটনৈতিক বৈঠকের বাইরে ব্যক্তিগত মন্তব্যে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আমাদের রিলেশনস আই উইল সে যে এই মুহূর্তে বাংলাদেশ হ্যাজ দি বেস্ট ফরেন পলিসি ব্যালেন্সড রিলেশনস অ্যাক্রস দ্য বোর্ড উইথ অল আওয়ার বাইল্যাটারাল পার্টনার্স। এদিকে আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। তারা একটা কন্ট্রাক্ট সাইনিং এর জন্য পেপারস আমাদের সাবমিট করবে, যেটা ডেট হলো লাস্ট ডেট হলো 19 জুলাই। তো 19 জুলাইয়ের মধ্যে দিলে পরে যদি তারা কনফার্ম করে তাহলে আমরা ওরাটের কাজটা শুরু করতে পারি নিপ্পন কোয়েকে দিয়ে। নিপ্পন কোয়ে আমাদের ক্যাবের সঙ্গে আছে, তারা ওরা শুরু করতে চায় প্রোভাইডেড দে ওয়ান্ট টু গেট দ্য গ্যারান্টি of Sumitomo যে they are going to sign contract on time. এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র আগামী 16 জুলাইয়ের মধ্যে টোকিও পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলা ও সৃজনশীল অঙ্গনে ভূমিকা রাখতে হবে। আর এ লক্ষ্যে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে তিনি আরও জানান, আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়েও শুরু হবে প্রাইম মিনিস্টার কাপ। 2.5 মাস আগে 65,342টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 22 লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার আর্মি স্টেডিয়ামে হলো এর শিরোপা লড়াই। এই টুর্নামেন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। খুদে ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় উপভোগ করেন সাংস্কৃতিক আয়োজনও। খেলা শেষে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 2.5 মাসে 65,000 শিক্ষা প্রতিষ্ঠানের 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ বিশ্ব রেকর্ড। 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলা ও সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকার জন্য সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছেন বলেও জানান সরকার প্রধান। শিক্ষার্থীদের শক্তিশালীভাবে গড়ে তুলতে দেন সব সহায়তার আশ্বাস। তোমাদেরকে শুধু কিন্তু খেললে চলবে না। তোমরা যারা আজকে এখানে খেলেছো, তোমরা যারা আজকে গ্যালারিতে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেমন খেলতে পারো, যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের
অন্য কোয়ালিটিসও আছে, যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আছো না তোমরা? আমি চাই তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও রানার আপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয়। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। বন্ধ ও লোকসানী রাষ্ট্রায়ত্ত কারখানা সচলে সরকার পূর্ণ সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকার যে কোনো বাধা দূর করতে এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার প্রধানমন্ত্রী তেজগাঁ কার্যালয়ে অলাভজনক এবং বন্ধ কলকারখানা বিনিয়োগে আকৃষ্ট করতে আয়োজিত রোড শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় 44টি কারখানা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সহ দেশের বিভিন্ন শিল্প গোষ্ঠীর কর্ণধাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদেশি কোম্পানির ঊর্ধ্বতনরাও যুক্ত ছিলেন। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই আয়োজন করে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা। খুলনায় বিভাগীয় সমাবেশে বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারেনি কেউ, ভবিষ্যতেও কেউ পারবে না। এবারের বাজেট খেটে খাওয়া মানুষের জন্য নয় বলেও দাবি এনসিপির। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনায় অনুষ্ঠিত হয় 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। অংশ নেন শীর্ষ নেতারা। প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির। সমাবেশে শফিকুর রহমান বলেন, অতীতে জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারেনি সরকার, তাই ভবিষ্যতেও কেউ পারবে না। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। একই দাবি তুলে ধরেন জোটের অন্য নেতারাও। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদকে মানতে চায় না। সকলে মিলে আপনারা ভোট দিয়েছেন, দেশে কিছু সংস্কার আনতে হবে। এই সংস্কার আমরা যারা 11 দল আছি আমাদের সুবিধার জন্য না, সরকারি দলের সুবিধার জন্য না, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন, এবারের বাজেট খেটে খাওয়া মানুষের জন্য নয়। মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাবু থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভাগের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঢাকা 16 আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও দলীয় নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুব দলের হামলার অভিযোগে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। এ সময় হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং রূপনগর থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন তারা। পরে বিক্ষোভ মিছিলটি রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর 11 নম্বর এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে শুক্রবার বিকেলে মিরপুর 6 নম্বর এলাকায় মসজিদের সামনে কর্মসূচিতে উপস্থিত আব্দুল বাতেনের সমর্থকদের ওপর হামলায় আহত হন 9 জন। জামায়াত সুশৃঙ্খল রাজনৈতিক দল হলেও গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মুন্সিগঞ্জের মোল্লারচর সেতু নির্মাণে সম্ভাব্য এলাকা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে 3 শহীদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াত সুশৃঙ্খল,
তবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। পুশিন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে। পরে 20 জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চৌকা সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, বাধা দেয় বিজিবি। সাথে ছিল এলাকাবাসীও। এ নিয়ে বিজিবি বিএসএফ দেখা দেয় উত্তেজনা। শূন্যরেখায় আটকা পড়ে 20 জন। পরে বিজিবি বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে। 6 ঘন্টা পর শনিবার দুপুরে সবাইকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এর আগে বিভিন্ন সীমান্তেও পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থানে আছে বিজিবি, জোরদার আছে টহল। ভারতে ক্রমাগত পুশিন আর মিয়ানমারের নানামুখী সন্ত্রাসী তৎপরতার মাঝে প্রথমবারের মতো সীমান্তে বেড়া দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং সময়োপযোগী বলছেন সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, দুই প্রতিবেশীর চোখ রাঙানির শক্ত জবাব হবে এই বেড়া নির্মাণ। ভৌগোলিকভাবে বাংলাদেশের 3 পাশে ভারত, এক অংশে মিয়ানমার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ইস্যুতে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। তবে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই সীমান্ত উত্তেজনার পারদ যেন নামছেই না। প্রতিদিনই চলছে পুশিনের চেষ্টা, অন্যদিকে মিয়ানমার লিপ্ত মাদক আর মানব পাচার সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। সব মিলিয়ে সীমান্তে দুই প্রতিবেশীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। প্রতিবেশীদের এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের সাথে নিজেদের 93% সীমান্ত কাঁটাতারে সুরক্ষিত করেছে ভারত। তবে স্বাধীনতার 55 বছরেও নিজেদের সীমানায় বাংলাদেশ কোনো কাঁটাতারের বেড়া দেয়নি। সমস্ত মানুষ মিলিয়ে আমরা আর তাই সীমান্ত সুরক্ষায় সরকারের সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন এই নিরাপত্তা বিশ্লেষক। মায়ানমারের সাথে করাটা অত্যন্ত যৌক্তিক, কারণ আমরা জানি মায়ানমার থেকে বাংলাদেশে একদিকে রিফিউজি আসছে, আরেকদিকে ড্রাগস আসছে, ইলিগাল আর্মস আসছে, এবং ওই দিক থেকে আমাদের সীমানায় এসে তারা মাইন পুঁতে যাচ্ছে আরাকান আর্মি। তো সেটা প্রতিরক্ষার জন্য যদি সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, এটাকে ওয়েলকাম জানাতে হবে অবশ্যই। তবে সীমান্ত নিরাপত্তায় কাঁটাতারের বেড়াকেই একমাত্র সমাধান মনে করেন না এই কূটনীতিক বিশ্লেষক। শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করে এই যে সমস্যাগুলো যেগুলোর কথা আমরা আলোচনা করছি, এই সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান সম্ভব হবে না। এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে আমাদের। সীমান্তে দুর্গম অঞ্চলের সুরক্ষায় বিজিবির শক্ত অবস্থান এবং প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলেও মত দেন তারা। যদি না আমি ঘোষণা দিলাম, একটু আইওয়াশ করলাম, কিছু কাঁটাতারের বেড়া তৈরি করলাম, অন্যদিকে ভারত কেন কাঁটাতারের বেড়া এভাবে করছে এটা নিয়ে যে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যদি হয়, তাহলে সেটা হবে দুঃখজনক। স্মাগলিংয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, নাফ নদী ব্যবহার করা হয়। তো পাহাড়ি অঞ্চলে আমরা কাঁটাতারের বেড়া যদি নির্মাণ করতে পারি, তাহলে কিন্তু এটা কমে আসবে। এবং কাঁটাতারের বেড়া নির্মাণের আগে সেই সীমান্ত বরাবর সড়ক তৈরি করা হয়। সড়ক তৈরি করা হলে সেই সড়কে বিজিবির মুভমেন্ট কিন্তু স্মুথ হবে। মিয়ানমার সীমান্তে কত কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ হবে এবং ভারত সীমান্তের কোন কোন অংশকে স্পর্শকাতর ধরা হচ্ছে, সরকারকে এসব বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সব নথি দুবাইয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরের সন্ত্রাস নির্মূলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 23 জুন নাশকতা চালাতে পারে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এমন একটি চিঠি ইস্যু করা হয় অধীনস্থ সংস্থাগুলোতে। এ খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।
শনিবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সতর্কতার অংশ হিসেবেই চিঠিটি ইস্যু করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটিকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেয়া হবে না। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, 12 জুন আরব আমিরাত সরকারের কাছ থেকে খবর শোনার 3 দিনের মধ্যেই বেনজিরকে দেশে ফেরাতে যাবতীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর মোহাম্মদপুরে অপরাধীদের নির্মূলে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। সালাউদ্দিন আহমদ দাবি করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই উন্নতি হচ্ছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। ইন্টারনেট ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্যই দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী জিসানের অর্থায়নে ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ নিহত পলাশের স্বজনদের। অন্যদিকে তদন্ত শেষেই দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 12 জুন রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত পলাশ। একসময় গোটা রামপুরা বাড্ডার খিলগাঁও এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। দীর্ঘ 25 বছর পর সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। জেল থেকে বের হওয়ার 1.5 মাসের মাথায় 12 জুন দুপুর 1:45টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছেই গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ। শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত ও গোসল শেষে তার মরদেহ রামপুরায় নিজ বাসায় আনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। স্বজনদের অভিযোগ, এলাকার ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ নিতেই দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী জিসান এই হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড। 12 জন গ্রুপ ছিল তারা, এই মেন হলো জিসান গ্রুপ, এখানে উলুন আছে আমাদের গুজাবাসা গ্রুপ, আবার আমাদের এলাকারও কিছু তার সাথে মিশিত আছে। 2-3 দল এখানে আছে। আমাদের বাপ দাদা নানা আমরা অরিজিনাল রামপুরা স্থানীয়, এইখানে আমার বা ইন্টারনেটের ব্যবসা করতে তার সেটা করতেই পারে। অধিকতর তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। ঘটনাস্থলটা হাতিরঝিল থানা এলাকায় পড়ে, আর ওখানকার ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে মামলা সেখানে রুজু হয়েছে, শনাক্তকরণের সুবিধার্থে মামলাটা ডিবিতে স্থানান্তর করা হয়েছে এবং ডিবির যে টিম আছে তারা চেষ্টা করছে দ্রুতই সকল যারা এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্দেহভাজনকে গ্রেপ্তার করার জন্য। এ মামলায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। বগুড়া শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলে এবং পৈতৃক বাড়ির নাম অনুসারে নবগঠিত মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংক্রান্ত একটি চিঠি এসেছে বলে জানায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সই করা চিঠি পেয়েছেন, যেখানে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই নাম পরিবর্তনের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। তবে প্রতিমন্ত্রীর ভাতিজির নামে স্বর্ণগ্রাম নাম দিয়ে এখনও বিতর্কের সুরাহা হয়নি।
মহাপরিকল্পনা বাস্তবায়নের এক দফা দাবিতে তিস্তা পারের কয়েক কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত হলো মানববন্ধন। লালমনিরহাট, নীলফামারী এবং রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাহমুদ রাফিনের রিপোর্ট। ব্যানার ফেস্টুন হাতে তিস্তা পারের কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন। রংপুর নগরী, গঙ্গাচড়া ও কাউনিয়ায় একযোগে অনুষ্ঠিত হয় কর্মসূচি। দাবি একটি, আর প্রতিশ্রুতি নয়, দ্রুত শুরু হোক তিস্তা মহাপরিকল্পনার কাজ। পার্শ্ববর্তী একটা দেশ এই তিস্তা নদীর পানিকে ব্যবহার করে আমাদেরকে পঙ্গু করে ছাড়ছে। লাইভে যোগ দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, ভোট নিয়েছে, সরকার গঠন করেছে, কিন্তু তিস্তা চুক্তিও বাস্তবায়ন হয় নাই। তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সাও তিস্তার পাড়ের মানুষ পায়নি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে চলে কর্মসূচি। এতে একাত্মতা জানান জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও। উত্তর এবং দক্ষিণবঙ্গের বৈষম্য দূর করতে হবে এবং তিস্তা পারের মানুষের দুঃখ লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, কার্যকর করতে হবে। তিস্তা পারের জনগণের জন্য আপনি অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সঠিক পরিকল্পনা নিন। আর বৈষম্যর চোখ দেখতে চাই না, আর আমরা বৈষম্যতে সামিল হতে চাই না, আর আমরা ধোকায় পড়তে চাই না। শুধু রংপুর নয়, একই দাবিতে নীলফামারী ও লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙন নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। কমিটির মধ্যে কাজ সীমাবদ্ধ নয়, কবে নাগাদ কাজ শুরু হবে আমরা চাই আগামী মন্ত্রী পরিষদে এক সভায় সিদ্ধান্ত নিয়ে যাতে করে এক মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করা হয়, এই দেশবাসী জানতে চায়। আমরা মনে করি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সরকার করতে গেলে সরকারের পাশে আমরা বিরোধী দল এবং তিস্তা অঞ্চলের কোটি কোটি মানুষ সরকারের সাপোর্টে দাঁড়িয়ে যাবে। এটা অন্য যে কোনো কনস্পিরেসি, যে কোনো প্রেশারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দ্রুত প্রকল্প অনুমোদন ও বাজেট বরাদ্দ না এলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। রাষ্ট্রের তিনটি বড় ব্যাধি: দুর্নীতি, অপচয় ও সক্ষমতার ঘাটতি। এই তিন সমস্যার জন্য প্রতি বছর বাজেট বাস্তবায়ন সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। পিপিআরসি আয়োজিত বাজেট ওয়েবিনারে বক্তারা আরও বলেন, বাজেট বাস্তবায়ন করতে হলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে হবে, অন্যথায় ঘাটতি অনেকটা বেড়ে যাবে। বাজেট ঘাটতির দীর্ঘ ইতিহাস মাথায় নিয়েই বিশাল অঙ্কের এক বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মাঝে। নির্বাচিত সরকার শনিবার সকালে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেন, সব মন্ত্রণালয় পর্যাপ্ত বাজেট পেলেও নারী ও শিশু মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারের মধ্যে বিমাতাসুলভ আচরণ দেখা যায়। পাশাপাশি সরকারের এক শিক্ষক এক ট্যাব প্রকল্পের সমালোচনাও করেন বক্তারা। এই বরাদ্দর একটা সিংহভাগই চলে যাচ্ছে আপনার বেতন ভাতার খাতে। সো প্রোগ্রাম বা নারীর জন্য সার্ভিস, জেন্ডার রেসপন্সিভ সার্ভিসের যেসব বিষয়গুলোকে নিয়ে আসতে হবে সেখানে কতটা খরচ হচ্ছে সেটা এখনো প্রশ্নবোধক, এবং আমরা সেখানে দেখছি না খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই যে ওয়ান টিচার ওয়ান ট্যাব, এটা কিন্তু অনেকগুলো সমস্যারও সৃষ্টি করবে। তো আদৌ কি আমার এই ওয়ান টিচার ওয়ান ট্যাব ইমপ্লিমেন্টেশন দরকার আছে কিনা এই মুহূর্তে বাংলাদেশে, সেটাও আমরা ভাবতে বলবো সরকারকে। এবারের বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। তাই বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। রেভিনিউ কিন্তু বাড়তে হবে, তা না হলে কিন্তু ওই বাজেট পাস হবে না, বাস্তবায়ন করা যাবে না। সবকিছুর উপরে খেয়াল রাখতে হবে কনসিস্টেন্সি এন্ড কন্টিনিউইটি অফ দি পলিসিস দ্যাট ইজ বিং ডিক্লেয়ার্ড। আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বাজেট প্রস্তাবের পাশাপাশি বাস্তবায়নের রোডম্যাপও দেওয়া উচিত। অপচয়টা ইজ নট জাস্ট এ আফটার থট, একটা ছোটখাটো বিষয়। অপচয় ইজ এ ভাস্ট স্টেট ডিজিজ, রাষ্ট্রীয় একটা ব্যাধি হিসেবে দেখতে হবে। এবং অপচয়টা কোথায়? শুধু খরচ যেটা না, অপচয় হচ্ছে যে আননেসেসারি ইনস্টিটিউশন আমরা তৈরি করে বসে আছি।
বাজেট বাস্তবায়নে দুর্নীতি নির্মূল, অপচয় রোধ ও রাজস্ব আদায়ে সরকারের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। তামসিদ আহমেদ, স্টার নিউজ। মধুপুরে একটি পরিত্যক্ত গর্তে নেমে প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এই গর্ত থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ময়না তদন্ত ছাড়াই মরদেহ সৎকারের আবেদন করেছেন স্বজনরা। বাড়ির পাশেই পরিত্যক্ত গর্ত, কিন্তু কে জানতো এটি হবে মরণ ফাঁদ। হয়েছে তাই, একসাথে প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই গ্রাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ছাগল সেই গর্তে পড়ে যায়। উদ্ধারের জন্য প্রথমে গর্তে নামে শিশু নেইমার মরং। সাড়া শব্দ না মেলায় ছেলেকে বাঁচাতে যান বাবা বাবুল, তারও সাড়া মেলেনি। পরে একে একে গর্তে নামেন রতন নরকেক ও গাব্রিয়েল নকরেক, তাদেরও একই পরিণতি। বাচ্চাটাকে উদ্ধার করার জন্য গেল, যাওয়ার পরে আর খোঁজ নাই। খুবই দুঃখজনক, মর্মান্তিক একবারে দুর্ঘটনা এটা। এরপর স্থানীয়রা চেষ্টা করেন উদ্ধারের, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে একে একে উদ্ধার হয় 4 জনের মরদেহ মিলেছে ছাগলেরও। হয়তো টাকা পয়সা কিছু হিমশিম এর জন্য বেড়া টেড়া দিতে পারে নাই, মানে টয়লেট ঠিক মতো মেরামত করে নাই। রিং বসানো হয়েছিল, মুখে রিং বসাইয়া তারপর ওই পুরান টিনটে ঢাইকা রাখছিল। কিছু বুঝতে পারতেছে না, আমাকে কে দিবে, কে চালাবে সব কিছু। বাবা তো চলে গেছে, বাবা ছাড়া তো আমাদের কেউ নাই। ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, গর্তে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বল্পতার কারণে মারা গেছে সবাই। নামার পরে 4 জনকে করতে পারে, পরে ফায়ার সার্ভিস যায়, এই 4 জনের মৃতদেহ উদ্ধার করে। তারপরে আমরা দেখতে পাই সেখানে, পরে আমরা জানতে পারি যে তারা সেখানে পরে গ্যাস খেয়ে তারা মৃত্যুবরণ করে। ওরা আমরা লাশের সুরতার প্রতি প্রস্তুত করি, আমাদের লাশের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা ওকে দিই। একই গ্রামের 4 জনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। নিহতরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাংলাদেশে শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় আয়োজন মার্কস অলরাউন্ডারের 100তম আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে এই আয়োজন হয়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতা সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে 3 ধাপে অনুষ্ঠিত হবে মার্কস অলরাউন্ডার। 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডার পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার। 3টি গ্রুপের 6টি বিষয়ে প্রত্যেকটিতে সেরা 3 জন করে সর্বমোট 54 জন পাবেন সেরা পারফর্মারের পুরস্কার। যাচ্ছ কোথা, চাংরি পোতা, এটাতে মানে একটা মিল থাকে। এই মিলটার জন্য আমি নেমন্তন্ন কবিতাটি বেছে নিয়েছি। জাগো নারী জাগো বন্ধে শিখা, কাজী নজরুল ইসলামের এই গানটি গাতে নাচ করছি এবং এখানে এই গানটাতে আমি সিলেক্ট করছি। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে উত্তপ্ত নয়াদিল্লির রাজপথ। যন্তর মন্তর থালা চামচ হাতে ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। কর্মসূচি নির্ধারিত সময়ে শেষ হওয়ায় আন্দোলনকারীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করেছে পুলিশ। তবে অনড় অবস্থানে রয়েছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তর ছাড়বে না তারা। তবে সেখানে এবং আশেপাশের এলাকায় বহু স্তরীয় ব্যারিকেড বসানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে চলছে তল্লাশি। লন্ডনের উত্তরে 2টি ট্রেনের সংঘর্ষে 1 জন নিহত এবং প্রায় 100 যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় বিকেলে রাজধানী প্রায় 100 কিলোমিটার জুড়ে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে 2টি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের সঙ্গে ধাক্কা দেয়। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলছে, ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়েছে, 11 জন অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছে, 22 জন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন এবং 56 জন সামান্য আহত হয়েছেন। উদ্ধার কাজে 20টিরও বেশি অ্যাম্বুলেন্স, 6টি এয়ার অ্যাম্বুলেন্স সহ বিপুল সংখ্যক
কর্মী মোতায়েন করা হয়েছে। ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের জেরে বলিভিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। মোতায়েন করা হয়েছে সেনা। দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নের সঙ্গে সমঝোতামূলক চুক্তি সইয়ের পরই জাতির উদ্দেশ্যে ভাষণে জরুরি অবস্থা ঘোষণা করেন পাজ। IMF-এর শর্ত মেনে জ্বালানি ভর্তুকি বন্ধ করলে সরকার বিরোধী এই বিক্ষোভে শুরু হয়। পরে তা সংঘাতে রূপ নেয়। সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা ইভো মোরালেস বলেন, ট্রাম্প সমর্থিত সরকারের পরীক্ষা নেয়ার সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। বলিভিয়ার চাপারে অঞ্চলে আত্মগোপনে আছেন মোরালেস। আবাহনী ক্রীড়া চক্রের প্রথম অধিনায়ক, কিংবদন্তি হকি খেলোয়াড় ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই মরহুম আব্দুস সাদেকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকায় আই ব্লকের বাইতুস্তবাহান জামে মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 8টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুস সাদেক। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে এবং 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল 10:30টায় রাজধানীর বনানী ওল্ড DOHS মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের কিংবদন্তি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেকের মৃত্যুতে তার সহপাঠী ও ভক্তবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। আমার ছেলে ওরও রিয়াল মাদ্রিদ ক্লাবটা খুব পছন্দ। মামা একটা কথাই বলছিল যে ভাই তোমাকে আমি একটা বই দিয়ে যাব, তোমার খুব পছন্দ হবে। উনি এমন একটা বট গাছের মতো আমাদের সবার জন্য ছিল যে কোনো সমস্যা হলে সবসময় হাসি মুখে আমাদের আন্তরিকতার সাথে অ্যাডভাইস করত। বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন খেলোয়াড় যার নাম আমরা কখনোই মুছে ফেলতে পারবো না, এবং তার যে অবদান আমার মনে হয় যে এটা সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা উচিত। এই ছিল স্টার নিউজ প্রাইমে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।